রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এটিকে কেন্দ্র করে নানান ধরনের বিতর্কের একটি হচ্ছে এখানে রাষ্ট্রপতির বক্তব্য সামনে নিয়ে আসার মাধ্যমে আসলে শেখ হাসিনার আমলকে এবং সেই সময়ের যে সাংবিধানিক ধারাবাহিকতা সেটাকে এক ধরনের নৈতিকতা এবং আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি সাক্ষাৎকারটিকে কিভাবে দেখেন, সেখান থেকে যদি শুরু করি। ধন্যবাদ মঞ্জুর, আমাকে ইনভাইট করার জন্য। যারা সহ আলোচক আছেন এবং যে সমস্ত দর্শকরা আজকের এই অনুষ্ঠান এখন দেখছেন অথবা পরে দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি রাষ্ট্রপতির সাক্ষাৎকারটা পত্রিকায় যতটুকু এসেছে পুরোটা পড়েছি এবং দেখেছি। তো আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা তো নতুন না, আমরা আগে থেকেই এখানে জানি যে রাষ্ট্রপতির ব্যাপারে দুইটা ভিন্ন কনফ্লিক্টিং ডিরেকশন আছে যেভাবে আমরা তাকে দেখতে পারি। একটা হলো আমরা তাকে পড়তে পারি যে উনি আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি, তার ফলে শেখ হাসিনার সরকার যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ছিলেন না, তার ফলে সেই সরকারের অ্যাপয়েন্টেড যে রাষ্ট্রপতি তারও আসলে নৈতিক ভিত্তি ছিল না। উনি উনি যদিও টেকনিক্যালি রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু মোরালি উনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না এবং আমাদের জন্য অ্যাকসেপ্টেবল রাষ্ট্রপতি না। তো যেই কারণে রাষ্ট্রপতিকে তখন সরানোর এবং বিদ্যমান সিস্টেমের একটা আমূল পরিবর্তনের চিন্তা এবং প্রচেষ্টা ছিল। তার বিপরীতে একটা ভিন্ন ডাইমেনশন থেকে পড়ার পদ্ধতি ছিল যে আপনি রাষ্ট্রপতিকে একটা ইনস্টিটিউশন হিসেবে দেখবেন। যদিও উনি হাসিনার অ্যাপয়েন্টেড, নৈতিকতার প্রশ্ন আছে, কিন্তু আমরা ওনাকে মেনে নিলাম যে উনি রাষ্ট্রপতি এবং উনি এখানে থাকবেন এবং স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে একইভাবে রাষ্ট্রপতিকে তার পজিশন থেকে সরায় দেওয়া হয় নাই, কিন্তু রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে খুব বেশি ফোকাস করা হয় নাই, কাজ করার সুযোগ দেওয়া হয় নাই এবং তাকে সরানোর জন্য কিছুটা চেষ্টা করা হয়েছে। এবং তখনকার সময়ে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি রাষ্ট্রপতিকে সরানোর বিপক্ষে অবস্থান নিচ্ছে। কিছুটা অসমর্থিত সূত্র হইতে পারে, কিন্তু সেনাবাহিনীরও একটা পজিশন ছিল তখনকার সময়, আমাদের এটা জানা ছিল, আলাপ আলোচনা ছিল যে সেনাবাহিনীও তাকে সরাতে চায় নাই। এবং আজকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের মধ্য দিয়ে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল যে উনি উনি এটা এগ্রি করছেন যে বিএনপি অ্যাজ এ পার্টি ওনাকে সাপোর্ট করছে, সেনাবাহিনী এবং তিন বাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশন ওনাকে সাপোর্ট করছে, এবং তাদের আর্গুমেন্ট ছিল যে তারা কনস্টিটিউশনাল ধারাবাহিকতা রক্ষা করতে চাইছে। এখন প্রশ্ন হলো, এই কনস্টিটিউশনাল ধারাবাহিকতা রক্ষা করা কি শুধু ইনস্টিটিউশনের ধারাবাহিকতা রক্ষা, না এটি আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সিস্টেম সেইটাকে কিছুটা রেখে দেওয়া এবং সেইটাকে সামনের দিকে অগ্রসর করতে দেওয়া? এবং আমরা যে এই ফ্যাসিবাদ থেকে পুরোপুরি বের হয়ে আসার চেষ্টা করতেছি, এই চেষ্টাটা কি তাকে সরাইতে আমরা পারি নাই বলে এই চেষ্টাটা কি ব্যর্থ হইল, নাকি আসলে কনস্টিটিউশনাল ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে আমরা একটা এনার্কি থেকে রক্ষা পাইলাম? এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু আজকে প্রশ্নটা আসবে এইভাবে যে ধরেন সামনের দিনে আমরা ভারতীয় আধিপত্যবাদ কতখানি দেখব? আমরা কি দেখব যে আমাদের ইন্টারনাল পলিসি ভারত এখনো ডিকটেট করে? আমরা কি দেখব যে ডিজিএফআই এখনো হচ্ছে আপনার পলিটিক্যাল বিভিন্ন কার্যক্রম ইনফ্লুয়েন্স করে? আমরা কি এখনো দেখব যে র্যাব বিনা বিচারে মানুষ মেরে ফেলতেছে এবং তার কোনো জবাবদিহিতা নাই? আমরা কি দেখব যে সামনের দিনে গুম খুনের যে বিচার হইতেছে এই বিচারটা একটু 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 করে স্লো হয়ে যাবে? তো এইখানে আপনার একটা ষড়যন্ত্র তত্ত্ব, আপনি আগে যদি প্রিএমটিভ চিন্তা করেন তাহলে একটা চিন্তা করতে পারেন যে আমরা আসলে এই যে সংস্কার এবং বিচার চাইছি, সংস্কার বিচার এবং নির্বাচন চাইছি, তার মধ্যে নির্বাচন হয়েছে, কিন্তু সংস্কার এবং বিচারের কাজটা এখন একটু একটু করে স্লো হয়ে যাবে। এবং এই যে আমরা রাষ্ট্রপতিকে আগে রেখে দিচ্ছি, এটার পক্ষে বিএনপি আনডাউটেড সমর্থন দিচ্ছে, তার মানে হলো যে তারা এই পরিবর্তনটাকে ম্যাক্সিমাইজ করতে চায় না। এইরকম একটা আর্গুমেন্ট কেউ যদি চায়, তাইলে কিন্তু বিএনপির অপোজিট জায়গা থেকে এটা খুব সহজেই করতে পারে।